শোনা যাচ্ছে আমাকে? হ্যালো, জি স্যার। ভয়েস মানে সাউন্ড এডিকুয়েট? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। তো আমরা আজকে একটা খুব ইম্পর্টেন্ট টপিক পড়বো, সেটা হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এর আগে আমরা যখন ফ্র্যাকচার পড়েছি, তো ফ্র্যাকচার থেকে আমাদের কিছু ইনফরমেশন আমরা শিখতে পারছি। সেটা হচ্ছে যে একটা ফ্র্যাকচার হওয়ার জন্য কন্ডিশন হচ্ছে যে আমার একটা ফোর্স লাগবে এবং সেই ফোর্সটা হইতে হবে এডিকুয়েট টু কজ এ ফ্র্যাকচার অফ এ বোন। তো কোনো কারণে যদি দেখা যায় যে স্বাভাবিক একটা বোন ফ্র্যাকচার হওয়ার জন্য যে পরিমাণ ফোর্স দরকার, তার চাইতে অনেক কম ফোর্সেই কোনো একটা ফ্র্যাকচার হয়ে গেল, এইটাই ইন্ডিকেট করে দ্যার ইজ সামথিং প্যাথোলজিক্যাল ইন বোন। অর্থাৎ আমার বোনের যে ক্যাপাসিটি লোড বেয়ারিং, হ্যাঁ, ওয়েট বেয়ারিং এর যে ক্যাপাসিটি বা ফোর্স বেয়ার করার যে ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটিটা যদি বোনের কমে যায়, অর্থাৎ বোনটা দুর্বল হয়ে যায়, সেই ক্ষেত্রে খুব অল্প পরিমাণ ট্রমাতে, অল্প পরিমাণ ফোর্সে আমার বোনটা ভেঙে যেতে পারে। এই হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কনসেপ্ট। তো চলো আমরা দেখি যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কি। যদি ডেফিনেশন চিন্তা করো, ডেফিনিশন চিন্তা করলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার is a bone fracture which is caused by disease that led to weakness of the bone structure। অর্থাৎ যে কথাটা দিয়ে শুরু করলাম, কোনো কারণে একটা পেশেন্টের বোনটা যদি উইক হয়, এই উইক বোনে একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হবে, যেই ফ্র্যাকচারটাতে খুব সামান্য পরিমাণ ফোর্স লাগবে। তো এই উইকেনিং অফ বোন কিভাবে হতে পারে? উইকেনিং অফ বোনটা দুইটা ভাবে হতে পারে। যে এক, ওই স্পেসিফিক বোনের কোনো সমস্যা, যেটাকে আমরা বলছি যে লোকালাইজড কোনো প্রবলেম অথবা ইনট্রিনজিক কোনো প্রবলেম, অথবা জেনারেলাইজড ওই পেশেন্টেরই বোনের সমস্যা, যেটাকে আমরা বলতেছি যে জেনারেলাইজড কজ অর এক্সট্রিনজিক প্রসেস। অর্থাৎ আইদার বোনের লোকাল প্রবলেম অর এজ এ পার্ট অফ জেনারেলাইজড বোন প্রবলেম, তোমার স্পেসিফিক যেই বোনটা ভাঙলো সেই বোনটা উইক হতে পারে। এই বোনের যে উইকেনিংটা, এই উইকেনিং এর কারণে অল্প পরিমাণ ট্রমাতে, এটাকে আমরা বলি ট্রিভিয়াল ট্রমা, খুব অল্প পরিমাণ ট্রমাতে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়ে যায়। অনেক সময় আমাদের কাছে পেশেন্ট আসে, তারা বলে যে আমি তো চেয়ারে বসেছিলাম, আমার পাটা ভেঙে গিয়ে আমি পড়ে গেলাম। আসলে সে ওই ভাঙার জন্য যেই পরিমাণ ফোর্স সে মনে মনে আশা করতেছিল, ওই পরিমাণ ফোর্স তার লাগে নাই। হয়তো চেয়ার থেকে উঠতে গিয়ে তার মুচড়ের কারণে বোনসটা ভেঙে গেছে। তো এইটাই তার কাছে মনে হয়, পেশেন্ট কমপ্লেন করে একদম টিপিক্যালি এইভাবে যে আমি তো আমার হাড়টা ভেঙে গিয়ে পড়ে গেলাম। আর সাধারণ রোগীরা কমপ্লেন করে কিভাবে, যে আমি পড়ে গিয়ে আমার বোনটা ভেঙে ফেললাম। এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের আরেকটা নাম হচ্ছে ইনসাফিসিয়েন্সি ফ্র্যাকচার। তো আমি যদি সামারি করি যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা কি, a pathological fracture is a bone fracture which is caused by disease that lead to weakness of the bone structure. Pathological fracture may result from a localized or a generalized bone weakness resulting from either intrinsic or extrinsic process. Pathological fracture is also called insufficiency fracture. এখন দেখো যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা কিভাবে হয় অথবা প্যাথোজেনেসিসটা কি। খুব শর্টলি আমরা যদি বলি যে যদি এরকম কোনো একটা কন্ডিশন আসে, যেই কন্ডিশনে বোনসের স্ট্রাকচারাল চেঞ্জ হয়, যেরকম ধরো অস্টিওপোরোসিস। অস্টিওপোরোসিসে আমরা কি জানি, যে এইটা এরকম একটা অসুখ যেখানে বোনসের ডেন্সিটি, যেটা বোনের ডেন্সিটি, সেই ডেন্সিটিটা কমে যায়, অর্থাৎ বোনটা দুর্বল হয়ে যায়। অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, এটা কি অসুখ? এটা এরকম একটা অসুখ যেখানে কোলাজেন ফাইবার, যেটা বোনের স্ট্রাকচারাল একটা গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, সেই কোলাজেন ফাইবারে একটা ডিফেক্ট থাকে। বোনসটা যতটুকু শক্ত হওয়ার কথা ততটুকু শক্ত হয় না, বোনসটা দুর্বল থাকে। পেজেটস ডিজিজ, এটা কি? এটা একটা মানে বোনসের অসুখ, যেই অসুখটায় হয় কি, বোনের যে রিমডেলিং, অর্থাৎ রিজর্পশন হবে, তারপরে হচ্ছে সেটা আবার অস্টিওব্লাস্টিক অ্যাক্টিভিটি দিয়ে ভরে যাবে, এই কাজটা হয় না। অর্থাৎ এখানে বোনসের রিমডেলিংটা ঠিক হয় না, বোনটা ব্রিটিল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। অর্থাৎ যে কয়টা কথা বললাম,
যে অস্টিওপোরোসিস, অস্টিওজেনেসিস ইমপারফেক্টা, পেজেটস ডিজিজ, এরকম আরো কিছু অসুখ আছে। এই অসুখগুলাতে বোনস স্ট্রাকচারালি উইক হয়ে যায়। আরেকটা জিনিস তুমি চিন্তা করো যে তোমার বোনসে একটা টিউমার হইলো, সিস্টিক একটা লিশন হইলো। আমরা বোন টিউমারে পড়ে আসছি যে বোন সিস্ট, বিভিন্ন ধরনের বোন সিস্ট আছে। তো এই বোন সিস্টটা আমার বোনসের সাপোজ মেটাফাইসিস বা ডায়াফাইসিসে একটা বড় অংশ সে মানে দখল করে ফেললো। এতে কি হলো, নর্মাল বোন ইজ রিপ্লেসড বাই এ প্যাথোলজি। এটা কি বোন সিস্ট দিয়ে হতে পারে। আবার মেটাস্টেসিস, অর্থাৎ আমার অন্য কোথাও একটা মেলিগনেন্সি হয়েছে, সেই মেলিগনেন্সি থেকে আমার মেটাস্টেসিস হয়েছে তোমার বোনে। আমরা পরে আসছি যে কোন কোন জায়গা থেকে মেটাস্টেসিস বোনে হয়। তো আইদার ডিউ টু মেটাস্টেসিস অর প্রাইমারি টিউমার, স্পেশালি সিস্টিক টিউমার ইন বোন। তো এটা কি করে, আমার বোনসটাকে, বোনের যে স্ট্রাকচার সেটা রিপ্লেস করে ফেলে। ধরো একটা এক্সাম্পল দেই, একটা ওয়াল, ভালো ওয়াল, তো সেই ওয়ালে তুমি একটা বড় করে ফুটা করলা। তো এই ফুটা করার দ্বারা একটা হোল করা, বোনসের ওই অংশটা, ওয়ালসের অংশটা উইক হয়ে গেল না? তো এইরকম কোনো প্রসেস যদি হয় যে ডিউ টু ডিজিজ প্রসেস, বোনসের স্ট্রাকচারাল চেঞ্জ, অথবা বোনসে কোনো সিস্টিক লিশন অথবা মেটাস্টেসিসের থেকে কোনো লিশন এসে বোনটাকে যদি বোন টিস্যুকে রিপ্লেস করে ফেলে, বোন টিস্যুকে উইক করে ফেলে, তো সেই ক্ষেত্রে একটা ট্রিভিয়াল ট্রমা যদি আমার ওই এরিয়াটাতে ফোর্স করে, যেই এরিয়াটা আলটিমেটলি আগে থেকেই উইক, তখন এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা হয়ে যাবে। এখানে যে ছবিটা দেখতেছ, এখানে আমি কতগুলো এক্সাম্পল দিছি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের। দেখো প্রথম যে ছবিটা এই পেশেন্টের দেখো ফিমারের আপার পার্ট, হ্যাঁ, যে প্রক্সিমাল পার্ট অফ দ্য ফিমার ফ্র্যাকচার হয়েছে, এবং এখানে দেখো কতগুলা কিছু বনি বোন দেখা যাচ্ছে, কিছু স্ক্লেরোটিক রিজন দেখা যাচ্ছে। আসলে এই পেশেন্টটা ছিল কন্ড্রোসার্কোমার পেশেন্ট। কন্ড্রোসার্কোমা প্রাইমারি একটা টিউমার ছিল পেশেন্টের ফিমারে, ওইখান থেকে তার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা হয়েছে। এই ছবিটা দেখো, আসলে এইটা ছিল একটা পেশেন্টের ফিমার ভাঙা ছিল। এই ফিমার ভাঙা ফিমারে তাকে অপারেশন করা হয়েছিল। অপারেশন করার পরে তার ব্যাড লাক যে তার এখানে ইনফেকশন হয়েছিল, এইদিকে যে স্ক্রুটা ঢোকানো হয়েছিল এই জায়গাটাই ইনফেকশন হয়েছিল, পোস্ট অপারেটিভ অস্টিওমাইলাইটিস। পরে ইমপ্লান্ট রিমুভ করার পরে সে ওয়েট বিয়ার করছে এবং তার এটা ভেঙে গেছে। সো দিস ইজ এ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এই ছবিটা দেখো, এইটা ওই যে পেজেটস ডিজিজের কথা বলে আসলাম, পেজেটস ডিজিজে বোনস এরকম হয়ে যায়, সেখানে অল্প পরিমাণ ট্রমা, ট্রিভিয়াল ট্রমাতে তার ফ্র্যাকচার হয়ে যায়। তারপরে এই ছবিটা দেখো, এই যে ভার্টিব্রাটা, হ্যাঁ, এই ভার্টিব্রাতে আসলে একটা মেটাস্টেসিস ছিল প্রাইমারি কোনো সাইট থেকে, এখানে মেটাস্টেসিস ছিল, তো সেটা কলাপস হয়ে গেছে, কম্প্রেশন ফ্র্যাকচার হয়েছে। এই যে দেখো একটা লিশন, তো পেশেন্টের এই বোনটা, এটা ফিমার, তো এই ফিমারে দেখো একটা বড় অংশ, একটা সেকেন্ডারি, এটা একটা প্লিজ অর্থোপেডিক্স বই থেকে নেয়া, সেখানে তোমার এই পেশেন্টটা ছিল একটা ব্রেস্ট কার্সিনোমার পেশেন্ট। ব্রেস্ট থেকে তার সেকেন্ডারি এই ফিমারে ইনভলভ হয়েছে। দেখো ফিমারের নর্মাল যে স্ট্রাকচার, নর্মাল যে অংশ, সেটা রিপ্লেসড বাই দ্য টিউমার টিস্যু। তো এই টিউমার টিস্যুর কারণে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়েছে। এটা হলো মাইলোমেটোসিস। তোমরা মাল্টিপল মাইলোমার নাম শুনছো, এটা একটা বোন ম্যালিগন্যান্সি ইয়ে থেকে আসে। তো এই যে জিনিসটা, এই সমস্ত কারণে এইগুলাতে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার পাই। এটা আরেকটা ছবি, এইটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ছিল, এটা একটা মেটাস্টেটিক টিউমার, মানে বাইরে থেকে আসছে। এইটাও একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ছিল, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, আমরা বোন টিউমারে পড়ে আসছি। এইটা হলো পেজেটস ডিজিজ। তো এটা পরবর্তীতে ট্রিটমেন্ট করা হয়েছে। তো আমি এখন পর্যন্ত যেটা বললাম যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার মানে হচ্ছে এইটা, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কিভাবে হয় এবং প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের কিছু এক্সাম্পল দিলাম। এখন এই জিনিসটা তোমাদের জানা লাগবে, হ্যাঁ, মোটামুটি একটু ভালো করেই ইনফরমেশনটা তোমাদের মনে মুখস্থ করে ফেলতে হবে যে হোয়াট আর দ্য কজেস অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এটা ভাইবা কোশ্চেনে আসে, রিটেনে আসে, প্রায় আসে। তো এই কজ অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটাকে তোমার ক্লাসিফাই করছে 4টা হেডলাইনে। একটা হচ্ছে যে জেনারেলাইজড বোন ডিজিজ, আরেকটা হচ্ছে প্রাইমারি ম্যালিগন্যান্ট টিউমার, আরেকটা হচ্ছে লোকাল বিনাইন কন্ডিশন, যেটা বোনসে বিনাইন লোকালিটি থাকে, আর কিছু হচ্ছে মেটাস্টেটিক টিউমার। এখন দেখো জেনারেলাইজড বোন ডিজিজ আমরা পড়ে আসলাম,
osteogenesis imperfecta, post-menopausal osteoporosis, metabolic bone disease, যেরকম তারপরে আসো মায়োলোম্যাটোসিস, ফাইব্রাস ডিসপ্লাসিয়া, পলিঅস্টোটিক ফাইব্রাস ডিসপ্লাসিয়া যদি হয়, পেজেটস ডিজিজ, এগুলো হচ্ছে জেনারেলাইজড বোন ডিজিজ দ্যাট মে কজ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার অফ বোন। প্রাইমারি বোন টিউমারের মধ্যে কন্ড্রোসার্কোমা, অস্টিওসার্কোমা, কখনো কখনো স্পেশালি লাইটিক ভ্যারাইটি, ইউইংস টিউমার। আর লোকাল বিনাইন কন্ডিশন কি, এখানে তোমার সিস্টিক লিশন গুলো এবং ইনফেকশন গুলাকে রাখা হয়েছে। যে ক্রনিক অস্টিওমাইলাইটিস অফ দ্য স্পেসিফিক বোনস যদি থাকে, বোন সিস্ট, সলিটারি বোন সিস্ট, ফাইব্রাস কর্টিক্যাল ডিফেক্ট, এনিউরিজমাল বোন সিস্ট, কন্ড্রোমা, মনোঅস্টোটিক ফাইব্রাস ডিসপ্লেসিয়া। দেখো যদি একটা হাড় ফাইব্রাস ডিসপ্লেসিয়া ইনভলভ হয় সেটাকে আমরা বলছি মনোঅস্টোটিক, যদি একাধিক হাড় হয় সেটা হচ্ছে পলিঅস্টোটিক। আর মেটাস্টেসিস কোথা থেকে আসতে পারে? কার্সিনোমা ব্রেস্ট, লাং, কিডনি, থাইরয়েড, কোলন, প্রোস্টেট, এই সমস্ত জায়গার যদি ম্যালিগন্যান্সি হয়, সেই ম্যালিগন্যান্সি বোন এ মেটাস্টেসিস হতে পারে এবং বোনে ম্যালিগন্যান্সি মেটাস্টেসিস হয়ে বোনটাকে উইক করে ফেলতে পারে এবং ওই বোনটাতে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। এটা আরেকটা স্লাইড, এটা তোমরা যদি মনে রাখতে পারো ভালো, না হইলেও সমস্যা নাই। এখানে অ্যাকর্ডিং টু এইজ যে কজগুলা অথবা রিস্ক ফ্যাক্টর গুলাকে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আমরা আগে বললাম, এটাতে অ্যাকর্ডিং টু এইজ সামারাইজ করা হয়েছে। এখন একটা পেশেন্ট আসলো যেটাকে তুমি সাসপেক্ট করতেছো ইট মে বি এ কেস অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, তো পেশেন্টটাকে ইভালুয়েট করা লাগবে। এই তো আমাদের দায়িত্ব, প্রথম কাজ, যে আফটার ইভালুয়েশন অফ দ্য পেশেন্ট কমপ্লিটলি we have to decide about the type of treatment, আমার কোন ধরনের চিকিৎসা দেয়া লাগবে এর আগে পেশেন্টকে ইভালুয়েট করা। তো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের একটা পেশেন্টকে ইভালুয়েট করা অন্য পেশেন্টের মতোই প্রথমে পেশেন্টের হিস্ট্রির দিকে গুরুত্ব দিতে হবে। হিস্ট্রিতে কি কি জিনিসটা তুমি খেয়াল করবা, মানে অনেক কিছুই শুনবা বলবা, কিন্তু স্পেসিফিক্যালি কোন জিনিসগুলোর দিকে গুরুত্ব দিবা। প্রথম কথা হচ্ছে the bones that fracture spontaneously or after trivial injury must be regarded as abnormal until proved otherwise. একটা বোন স্পন্টানিয়াসলি ভেঙে গেল আফটার এ ট্রিভিয়াল ইনজুরি, এটা যদি অন্য কিছু প্রমাণিত না হয় ধরেই নিতে হবে যে এটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, অ্যাবনর্মাল ফ্র্যাকচার। হ্যাঁ, older patient should always be asked about his previous illness or operation. একটা বয়স্ক মানুষ আসলো, তাহলে বয়স্ক মানুষের এই ধরনের একটা ফ্র্যাকচার, এরকমের একটা হিস্ট্রি দিল যে হঠাৎ করে সে তোমার এই ভেঙে গেছে অল্প পরিমাণ ট্রমাতে, তাহলে তার আগে কোন ধরনের অসুখ ছিল, আগে কোনো অপারেশন হয়েছে কিনা। অর্থাৎ আমি ওই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের যে কজগুলা পড়ে আসলাম, ওই কজগুলার পক্ষে তার কোনো ইলনেস প্রিভিয়াসলি ছিল কিনা, অথবা ওই কজগুলা আমাকে সাজেস্ট করে এরকম কোনো অপারেশন তার হয়েছিল কিনা, এইটা হিস্ট্রিতে আমাকে কোয়ারি করতে হবে। একটা ম্যালিগন্যান্ট টিউমার, নো ম্যাটার হাউ লং এগো ইট অকার্ড, মে বি দ্য সোর্স অফ এ লেট মেটাস্টেটিক লিশন। খুব ইম্পর্টেন্ট ইনফরমেশন, যে অনেক দিন আগে হয়তো ওই পেশেন্টের একটা ম্যালিগন্যান্সি ছিল, কিন্তু এই ম্যালিগন্যান্ট টিউমার যত আগেই হোক না কেন, পরবর্তীতে একটা লম্বা সময় পরেও ইট মে বি এ সোর্স অফ মেটাস্টেসিস, অর্থাৎ অনেক আগে তার একটা ম্যালিগন্যান্সি ছিল, সেই ম্যালিগন্যান্সি থেকে ওইরকম সিমটম তার নাই, কিন্তু এটা ল্যাটেন্ট ছিল, মেটাস্টেসিস অনেক দিন পরে হইলো, ওই ম্যালিগন্যান্সির মেটাস্টেসিস থেকেও প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। এইটা আমার হিস্ট্রিতে, এই কারণে এই ম্যালিগন্যান্সির হিস্ট্রিটা খুব মাইনিউটলি মানে নিতে হবে। আর যদি পেশেন্টের গ্যাস্ট্রেক্টমি, ইন্টেস্টাইনাল ম্যাল অ্যাবজর্পশন, ক্রনিক অ্যালকোহলিজম, প্রলংড কোনো ড্রাগ থেরাপি এগুলা থাকে, এইগুলার হিস্ট্রি নিতে হবে। কেন? এইটার কার সাথে মেটাবলিক বোন ডিজিজের একটা রিলেশন আছে। হিস্ট্রিতে আর কি দেখবা, যে কতগুলা সিমটম আছে, যেরকম পেশেন্টের ওয়েট লস হচ্ছে, পেশেন্টের পেইন হচ্ছে, পেশেন্টের কোনো একটা লাম্প আছে, অ্যাবডোমিনাল লাম্পের কথা বলতেছি, পেশেন্টের কাফ আছে, হেমাচুরিয়া আছে। তো এই জিনিসগুলা সাজেস্ট করে যে এই পেশেন্টের কোনো সেকেন্ডারি ডিপোজিট থাকতে পারে। অর্থাৎ একটা পেশেন্ট তোমার কাছে আসলো একটা ফ্র্যাকচার নিয়ে, সাসপেক্ট করতেছো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, তাহলে এই পেশেন্টের তো একটা সোর্স হইতে পারে সেকেন্ডারি ডিপোজিট। তো সেকেন্ডারি ডিপোজিট তো আমরা জানি কোথা থেকে হয়, হ্যাঁ, কোন কোন জায়গা থেকে হারে আসে। তো এই জন্য পেশেন্টের ওয়েট লস আছে কিনা, পেশেন্টের অ্যাবডোমিনাল পেইন অথবা কোথাও কোনো লাম্প, কাফ, হেমাচুরিয়া, এগুলার হিস্ট্রি আমাকে নিতে হবে। এখন ইয়াঙ্গার পেশেন্টে এ হিস্ট্রি অফ সেভারাল প্রিভিয়াস ফ্র্যাকচার মে সাজেস্ট
a diagnosis of osteogenesis imperfecta. একটা ইয়াং ছেলে, ইয়াং বাচ্চা, তো ওই পেশেন্টের বারবার ভাঙতেছে, তো তখন তার জন্য অস্টিওজেনেসিস ইমপারফেক্টা এটার হিস্ট্রিটাকে মাথায় রাখতে হবে। ইভেন দ্য পেশেন্ট ডাজ নট শো দ্য ক্লাসিক ফিচার অফ দ্য ডিসঅর্ডার, যদিও ওই পেশেন্টটা অস্টিওজেনেসিস ইমপারফেক্টা ক্লাসিক্যালি যেভাবে প্রেজেন্ট করে ওই রকম ক্লাসিক প্রেজেন্টেশন না থাকলেও বারবার হিস্ট্রি নিয়ে মানে ফ্র্যাকচার নিয়ে আসতেছে, তো তোমার মাথায় কিন্তু এটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হিসেবে রাখতে হবে এবং অস্টিওজেনেসিস ইমপারফেক্টা রিলেটেড হিস্ট্রি নিতে হবে। Under the age of 20, common cause of pathological fracture are benign bone tumor and cyst. কাজেই 20 বছরের অল্প বয়সী 20 বছরের নিচের কোনো পেশেন্ট আসলে বিনাইন বোন টিউমার, বিনাইন বোন সিস্ট এগুলার জন্য হিস্ট্রি নিতে হবে। আর ওভার 40 সেখানে কমনলি মাল্টিপল মায়োলোমা, সেকেন্ডারি কার্সিনোমা, পেজেটস এই ডিজিজগুলার হিস্ট্রি আমাকে নিতে হবে। তো হিস্ট্রির পরে আমাকে এক্সামিনেশনে যাওয়া লাগবে। আমরা ওই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারকে আমাদের টিপিক্যাল যে হিস্ট্রি এক্সামিনেশন, হিস্ট্রির পরে যে এক্সামিনেশন, লুক ফিল মুভ, এটাতে আমরা যাব। অ্যাজ ইউজুয়াল একদম প্রোটোকল অনুযায়ী আমি পেশেন্টকে এক্সামিন করব, কিন্তু কিছু জিনিসকে হাইলাইট করতে হবে। যেরকম দেখো, লোকাল সাইন অফ বোন ডিজিজ আছে কিনা, অর্থাৎ বোনসের অসুখের লোকালি কোনো সাইন আমি পাই কিনা। যেমন দেখো ইনফেক্টেড সাইনাস, অর্থাৎ এটা ক্রনিক অস্টিওমাইলাইটিসের দিকে যাচ্ছে, অর্থাৎ ইনফেক্টেড সাইনাস যদি থাকে খেয়াল করতে হবে। ওল্ড স্কার, অর্থাৎ এখানে তার কোনো অপারেশন হয়েছিল অথবা এখানে একটা ডিসচার্জ ছিল, সেই স্কারটা হিল করে গেছে, তো এটাও আমাকে মাথায় রাখতে হবে। কোনো সোয়েলিং আছে কিনা, কোনো ডিফর্মিটি আছে কিনা, এগুলা কখনোই মিস করা যাবে না। অর্থাৎ লোকাল বনি কোনো এক্সামিনেশন ফাইন্ডিংস এটা আমরা মিস করব না। এখন একটা জিনিস যে সাইট অফ ফ্র্যাকচার, এটাকে খুব সূক্ষ্মভাবে মাইনিউটলি একদম মনোযোগের সাথে খেয়াল রাখতে হবে। কেন? সাইট অফ ফ্র্যাকচার মে সাজেস্ট দ্য ডায়াগনোসিস, এটা ডায়াগনোসিসে হেল্প করে। কিভাবে? দেখো, পেশেন্ট উইথ ইনভলিউশনাল অস্টিওপোরোসিস ডেভেলপ ফ্র্যাকচার অফ ভার্টিব্রাল বডি অ্যান্ড কর্টিকোক্যান্সারাস জাংশন অফ লং বোন, অর্থাৎ পেশেন্টের একটা ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার নিয়ে আসলো, অথবা পেশেন্টের একটা ফিমার ফ্র্যাকচার নিয়ে আসলো জাস্ট সাবট্রোকেন্টারিক, অর্থাৎ কর্টিকোক্যান্সারাস জাংশন। তো এই ক্ষেত্রে সাইট অফ ফ্র্যাকচার তোমাকে কিন্তু গাইড করতে পারে যে এইখানে কিন্তু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয় ডিউ টু অস্টিওপোরোসিস। আর জেনারেল ইনফরমেশনে তো রুটিনলি সবই দেখবা, এর মধ্যে ফাইনালি খেয়াল করবা যে আর কনজেনিটাল ডিসপ্লাসিয়ার কোনো ফাইন্ডিংস আছে কিনা, ফাইব্রাস ডিসপ্লাসিয়ার কোনো ফাইন্ডিংস আছে কিনা, পেজেটস ডিজিজের কোনো ফাইন্ডিংস আছে কিনা। তো তোমরা অ্যাজ এ বিগিনার এই ইনফরমেশনের ডিটেলস জানার দরকার নাই যে কনজেনিটাল ডিসপ্লাসিয়াতে কেমন হয়, ফাইব্রাসে কেমন হয়, পেজেটসে কেমন হয়, তবে এদের আলাদা আলাদা ক্যারেক্টারিস্টিক অ্যাপিয়ারেন্স আছে। তোমরা যদি এটা নিয়ে পড়াশোনা করো, অর্থোপেডিক্সে আসো, ইনশাল্লাহ এই জিনিসগুলা ক্লিয়ার হবে। বাট এই ইনফরমেশনটা ঢোকাতে চাচ্ছি যে স্পেসিফিক কিছু ডিজিজের কিছু জেনারেল এক্সামিনেশন ফাইন্ডিংস আছে যেগুলো আলাদা, ওই আলাদা ফাইন্ডিংস গুলো আমার এক্সামিনেশনে দেখা লাগতে পারে। পেশেন্টের তোমার ওয়াস্টিং, জেনারেলাইজড ওয়াস্টিং থাকলো, মাসেল ওয়েস্টিং, তো সেটা ম্যালিগন্যান্সি সাসপেক্ট করব আমরা। সেই ক্ষেত্রে যদি লিম্ফ নোড পাওয়া যায়, লিভার পালপেবল পাওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি তার ইন্ট্রাঅ্যাবডোমিনাল অথবা পেলভিসে কোনো মাস আছে। সেই ক্ষেত্রে আমার সেকেন্ডারি ডিপোজিট মে কজ দ্য ফ্র্যাকচার, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। ওল্ড স্কার আবার আমি হাইলাইট করলাম, এটা ওভারলুক করা যাবে না। আর কখনো কখনো ওই পেলভিস রিজিয়নে কোনো ম্যালিগন্যান্সি যেটা থেকে মেটাস্টেসিস হয়েছে আমার বোনসে, এরকম সাসপেক্ট করলে পেশেন্টের পার রেকটাল এবং পার ভেজাইনাল এক্সামিনেশন সেটা আমাকে করতে হবে। তো এই গেল এক্সামিনেশন। এখন আসো ইনভেস্টিগেশন। প্রথম কথা হচ্ছে এক্সরে। এখন আমি যে এক্সরেটা করলাম, এই এক্সরেটা আমি এফেক্টেড পার্টের করব, আর সেই এক্সরে করতে যে রোল অফ 2 এটা তোমরা জানো, এটা ফলো করে একটা এক্সরে করলাম। এখন এক্সরে করার পরে আমার ফুল অ্যাটেনশন শুধুমাত্র ফ্র্যাকচারের মধ্যেই থাকবে না, যেখানে শ্যাফট অফ ফিমারে একটা ফ্র্যাকচার হয়েছে। বাট যদি তুমি সাসপেক্ট করো প্যাথোলজিক্যাল, যদি প্যাথোলজিক্যাল সাসপেক্ট নাও করো, সেই ক্ষেত্রেও অবশ্যই ফ্র্যাকচারের পাশাপাশি তুমি খেয়াল রাখবা যে ওইখানে কোনো সিস্টিক লিশন আছে কিনা, কোনো কর্টিক্যাল ইরোশন আছে কিনা, অ্যাবনর্মাল ট্রাভিকুলেশন আছে কিনা, পেরিওস্টিয়াল থিকেনিং আছে কিনা। তো এই সমস্ত জিনিস থাকলে সেটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে ফ্র্যাকচার উইথ দিস ফাইন্ডিংস, সিস্টিক চেঞ্জ, কর্টিক্যাল ইরোশন, অ্যাবনর্মাল ট্রাভিকুলেশন, পেরিওস্টিয়াল থিকেনিং, এই জিনিসগুলো আমাকে একটু খেয়াল করতে হবে। তোমরা যখন এক্সরে বেশি বেশি দেখবা এই জিনিসগুলো বুঝতে পারবা। এখানে টাইপ অফ ফ্র্যাকচারটা আমরা যেটা এক্সরেতে দেখবো সেটাও ইম্পর্টেন্ট। কেমনে?
দেখো vertebral compression fracture may be due to severe osteoporosis or osteomalacia, but they can also be caused by skeletal metastasis or myeloma. অর্থাৎ টাইপ অফ ফ্র্যাকচার, কোন জায়গায় কোন ধরনের ফ্র্যাকচার হয়েছে এইটাও আমরা খেয়াল করব। হ্যাঁ, আর মিডল এজ ম্যান, ওমেনের কথা বলতেছি না, মিডল এজ ম্যান ডু নট নর্মালি বিকাম অস্টিওপোরোটিক। একটা খেয়াল রাখবা যে ফিমেলরা তারা খুব তাড়াতাড়ি অস্টিওপোরোটিক হয়ে যায়, ওই পোস্ট মেনোপোজাল অস্টিওপোরোসিস, মেলরা একটু পরে হয়। তো এই ধরনের মিডল এজ ম্যান, তার একটা এক্সরে করলা, এক্সরে সাইন যেখানে বোন লস এবং ভার্টিব্রাল কমপ্লেশন ইন এ মেল ইয়াঙ্গার দেন 75 শুড বি রিগার্ডেড অ্যাজ প্যাথোলজিক্যাল আনটিল প্রুফ আদারওয়াইজ। অর্থাৎ একটা বয়স্ক মানুষ, সেটা ফিমেল হলে তো ফিমেলই, কিন্তু আর মেইলের ক্ষেত্রে তোমার হচ্ছে 75 এর চাইতে ইয়াঙ্গার, এরকম মানে 75 এর কাছাকাছি এরকম কোনো ভার্টিব্রাল কম্প্রেশন ফ্র্যাকচার তুমি পাইলা, সেই ক্ষেত্রে এটাকে প্রথমেই ধরে নিবা যে এটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। প্যাথোলজিক্যাল হইতে পারে অস্টিওপোরোসিসের কারণে, হইতে পারে লোকাল মানে সেকেন্ডারি কোনো ডিপোজিট থেকে, আবার কখনো কখনো মাল্টিপল মায়োলোমা থেকে হতে পারে। হ্যাঁ, অর্থাৎ অলওয়েজ যে অস্টিওপোরোসিসের কারণেই হবে এটা আমি বলতেছি যে এটা না। ফিমেলের ক্ষেত্রে অস্টিওপোরোসিস কমন, কিন্তু মেলের ক্ষেত্রে নট অনলি অস্টিওপোরোসিস ইজ দ্য কজ অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। সেই ক্ষেত্রে অন্য যে কজগুলো হতে পারে এগুলো মাথায় রাখতে হবে। তো এক্সরেতে আমরা এগুলো দেখলাম। আদার ইনভেস্টিগেশন কি করবা? রেডিও নিউক্লিয়াইড স্ক্যানিং, হ্যাঁ এটা আমরা করতে পারি। রেডিও নিউক্লিয়াইড স্ক্যানিংটা আমাদের করা লাগতে পারে। আর এক্সরে অফ আদার বোন, ঠিক আছে, এক্সরে অফ লাং, এক্সরে অফ ইউরোজেনিটাল ট্র্যাক্ট, এগুলো আমাদের করা লাগতে পারে টু এক্সক্লুড ম্যালিগন্যান্ট ডিজিজ। ঠিক আছে, সরি, ইনভেস্টিগেশন শুড অলওয়েজ ইনক্লুড এ ফুল ব্লাড কাউন্ট, অর্থাৎ ব্লাডের যে রুটিন কাউন্ট সেটা করব, ইএসআর করব, প্রোটিন ইলেকট্রোফোরেসিস করব, এবং পেশেন্টের মেটাবলিক কোনো বোন ডিসঅর্ডার আছে কিনা সেটাও আমরা একটু খেয়াল রাখবো। আর সাথে সাথে হচ্ছে ইউরিন এক্সামিনেশনও করা লাগে। তোমরা জানো যে মাল্টিপল মায়োলোমা অথবা মায়োলোম্যাটোসিস যে অসুখটা, সেই অসুখটাতে আমার পেশেন্টের ইউরিনে বেঞ্চ জোন্স প্রোটিন পাওয়া যেতে পারে, তো সেটাও আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ, তারপরে দেখো বায়োপসির কথা। সাম লিশন আর সো টিপিক্যাল দ্যাট এ বায়োপসি ইজ আননেসেসারি, যেরকম সলিটারি সিস্ট, ফাইব্রাস কর্টিক্যাল ডিফেক্ট, পেজেটস ডিজিজ, এই সমস্ত কিছু ডিজিজে আমার লিশনটা এত টিপিক্যাল থাকে যে সেই টিপিক্যাল লিশনে আমার বায়োপসি সবসময় লাগে না। বাট ইন সাম কেসেস যেখানে ডায়াগনোসিস ইজ অবস্কিউর, সেখানে আমরা বায়োপসিটা করে ফেলবো, এবং বায়োপসি করার সময় আমার যদি ডেফিনিটিভ কোনো চিকিৎসার প্ল্যান থাকে, সেই প্ল্যানটাও মানে সেই ডেফিনিট চিকিৎসাটা, ডেফিনিট অপারেশনটা করে আসবো। ইফ ওপেন রিডাকশন অফ ফ্র্যাকচার ইজ ইন্ডিকেটেড, যদি ওই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা ওপেন রিডাকশন করা লাগে, বায়োপসি ক্যান বি ক্যারিড আউট এট দ্য সেম টাইম, ওই সময়ে ওপেন রিডাকশনের সময় আমরা বায়োপসিটা করে আসবো। আদারওয়াইজ এ ডেফিনিট প্রসিডিউর শুড বি অ্যারেঞ্জড। এখন হোয়াট মে বি দ্য ট্রিটমেন্ট অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার? তো আমি একটু সামারাইজ করি যে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হচ্ছে একটা অ্যাবনর্মাল ফ্র্যাকচার, যেখানে অল্প পরিমাণ ট্রমাতে ফ্র্যাকচারটা হয়ে গেল। এই ফ্র্যাকচারটার কজ হচ্ছে বোনসের কোনো অসুখ, বোনসটা উইক হয়ে যায় ডিউ টু বোনের নিজস্ব কোনো কজ, যেরকম বোন টিউমার, সিস্টিক লিশন অর মেটাস্টেসিস, অথবা জেনারেলাইজড কোনো বনি ডিজিজে বোনটা উইক হয়ে গেল, অল্প পরিমাণ ট্রমাতে সেটা ভেঙে গেল। এই পেশেন্টের হিস্ট্রিতে আমরা ফ্র্যাকচার রিলেটেড হিস্ট্রি প্লাস ওই পেশেন্টের যে কজগুলা, মানে যে কজগুলায় তার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা হয়েছে, সেই রিলেটেড হিস্ট্রি নিলাম, এক্সামিনেশন করলাম, এক্সরে এন্ড সাম আদার ইনভেস্টিগেশনস, এবং এখন আমরা আগাচ্ছি হলো চিকিৎসা নিয়ে। প্রিন্সিপাল অফ ফ্র্যাকচার ট্রিটমেন্ট এখানে থাকবে, যেরকম রিডিউস করতে হবে, হোল্ড করতে হবে, এক্সারসাইজ মানে রিহ্যাবিলিটেশন দিতে হবে, অর্থাৎ যে আর গুলো আমরা পড়ছি, রিকগনিশন, রিডাকশন, মেনটেনেন্স অফ দ্য রিডাকশন এন্ড দেন রিহ্যাবিলিটেশন, এই পার্টগুলা আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারেও ফলো করব। এখন স্পেশালি কি করব? ধরো আমার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা হয়েছে ডিউ টু জেনারেলাইজড বোন ডিজিজ, তাহলে ওর ট্রিটমেন্ট প্রোটোকল একরকম হবে, লোকাল ম্যালিগন্যান্সিতে একরকম হবে, মেটাস্টেসিস যদি হয় সেটা আরেক রকম হবে। এখন জেনারেলাইজড বোন ডিজিজে আমার পেশেন্টের ধরো এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা হয়েছে,
In most of these conditions, including Paget's, bone fracture more easily, but they heal quite well provided the fracture is properly immobilized. অর্থাৎ জেনারেলাইজড বোন ডিজিজে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হইলে ফ্র্যাকচারটা মোটামুটি কমন হয়, কিন্তু ভালো দিক হচ্ছে প্রপারলি যদি আমি ইমোবিলাইজ করে রাখতে পারি তাহলে সেই পেশেন্টের ওই মানে ফ্র্যাকচারটা জোড়াও লেগে যায়। ইন্টারনাল ফিক্সেশন ইজ দেয়ারফর অ্যাডভাইজেবল এন্ড ফর পেজেটস অলমোস্ট এসেনশিয়ালস। তো সেই ক্ষেত্রে আমরা ইন্টারনাল ফিক্সেশন করে ইমোবিলাইজ করে রাখতে পারি, সেটা আমার সেই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা হিল হয়ে যায়। এখন পেশেন্টের যদি অস্টিওমেলাসিয়া থাকে, হাইপার প্যারাথাইরয়েডিজম থাকে, রেনাল অস্টিওডিস্ট্রফি থাকে, পেজেটস থাকে, তাহলে ওই সমস্ত স্পেসিফিক যে অসুখগুলো আমার আছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারের সাথে, ওদের সিস্টেমিক যে ট্রিটমেন্ট দরকার, ওদের আলাদা আলাদা চিকিৎসা, সেটা আমার সাথে সাথে করতে হবে। অর্থাৎ জেনারেলাইজড বোন ডিজিজের কারণে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হলে বোনসকে আমরা এজ এ হোল মানে এটাকে ট্রিটমেন্ট করব, ইন্টারনাল ফিক্সেশন করব, এবং এই সিস্টেমিক যে ডিজিজগুলোর কথা বললাম সেই ডিজিজগুলোর সাথে সাথে আমার চিকিৎসা দিতে হবে। এখন প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারটা যদি বিনাইন লোকাল বিনাইন কন্ডিশনের কারণে হয় তাহলে কি করবা? ফ্র্যাকচার থ্রু বিনাইন সিস্ট like lesion usually heal quite well and they should be allowed to do so before tackling the local lesion. অর্থাৎ যদি বিনাইন লোকালি বিনাইন কোনো লিশনের কারণে ফ্র্যাকচার হয় সেটাকে অনেক সময় আমরা বলি যে লাকি ফ্র্যাকচার, অর্থাৎ সেখানে ওই ফ্র্যাকচারটা হিল হয়ে যায় এবং সিস্টিক লিশন যেটা সেটাও ইমপ্রুভ হয়ে যায় ইউজুয়ালি। ট্রিটমেন্ট ইজ therefore the same for simple fracture in the same area. অর্থাৎ যদি সেটা প্যাথোলজিক্যাল না হয়ে সিম্পল ফ্র্যাকচার হয়তো ওই স্পেসিফিক এরিয়ার সিম্পল ফ্র্যাকচারের জন্য যে ম্যানেজমেন্ট সেই ম্যানেজমেন্টটাই আমরা করব। তবে কখনো কখনো আমাদের সেই ক্ষেত্রে বায়োপসি নিতে হয় ইমোবিলাইজ করার আগে, যদি কোনো কনফিউশন থাকে রিগার্ডিং দ্য ডায়াগনোসিস সেটা সেই ক্ষেত্রে আমরা সেখান থেকে বায়োপসি নিব। হোয়েন বোন হ্যাজ হিলড, বোনটা হিল করে গেল, টিউমার ক্যান বি ডিলড উইথ বাই কিউরেটিভস অর লোকাল এক্সিশন। বোন হিল হয়ে গেল কিন্তু তারপরেও সিস্টিক যে লিশনটা লোকাল বিনাইন কন্ডিশন সেটা যদি থেকে যায় তো সেই ক্ষেত্রে আমরা কিউরেট করে লোকাল এক্সিশন করে বায়োপসি করে কনফার্ম হতে পারি। যদি আমার স্পেসিফিক কোনো ওই টিউমারের লোকাল বিনাইন কন্ডিশনের লাগে তখন সেই চিকিৎসাটা আমরা শুরু করব। সরি। এখন প্রাইমারি মেলিগন্যান্ট টিউমারের কারণেও কিন্তু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। এই ধরনের ফ্র্যাকচার যেটা প্রাইমারি মেলিগন্যান্ট টিউমারের কারণে হয়েছে সেই ক্ষেত্রে আমরা স্প্লিন্টিং করব। হ্যাঁ, কিন্তু এই স্প্লিন্টিং করার দ্বারা আমার কিন্তু ডেফিনিট ট্রিটমেন্ট অফ দ্য টিউমার শেষ হয়ে যাচ্ছে না। স্প্লিন্টিং এর দ্বারা হচ্ছে বোনসের কিছু চিকিৎসা হচ্ছে, তো সেই ক্ষেত্রে আমাদের করণীয় থাকবে যে ফ্র্যাকচার স্প্লিন্টিং এর পাশাপাশি, স্প্লিন্টিং বলতে আমি শুধু প্লাস্টার বোঝাচ্ছি না, স্প্লিন্টিং বলতে আমি অপারেশন লাগলে অপারেশনের কথা বোঝাচ্ছি, আর সাথে সাথে আমার যে মেলিগন্যান্সি সেটার ডায়াগনোসিসের জন্য বায়োপসি নেওয়া, ওর জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট করা, সেটা আমরা করব। একটা কথা যে যদি কোনো প্রাইমারি মেলিগন্যান্সির কারণে প্যাথোলজিক্যাল টিউমার হয়, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়, এই ফ্র্যাকচারটা এবং মানে প্রগনোসিসটা ইউজুয়ালি পোর। এখন আরেকটা কারণে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয় পরে আসছি, সেটা হচ্ছে মেটাস্টেটিক টিউমার। ইন ওল্ডার পিপল এই মেটাস্টেসিসটা বেশি হয় সাধারণত, এটা ফ্রিকুয়েন্ট কজ অফ প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। এখন যদি এই মেটাস্টেটিক টিউমার থেকে লং বোনের শেফট ফ্র্যাকচার হয় তাহলে এটাকে আমরা ইন্টারনাল ফিক্সেশন করব। হ্যাঁ, আর যদি প্রয়োজন হয় যে এরিয়াটাতে মেটাস্টেসিস হইলো সেটাতে আমরা বোন সিমেন্ট বলি আর কি, অ্যাক্রিলিক সিমেন্ট, সেখানে বোন সিমেন্ট দিয়ে আসবো, অর্থাৎ ইন্টারনাল ফিক্সেশন প্লাস বোন সিমেন্ট যদি লাগে। আর এই সমস্ত ক্ষেত্রে আমরা বলি ইন্ট্রামেডুলারি নেইল, যেটা সেই ইন্ট্রামেডুলারি নেইলটা ইন্টারনাল ফিক্সেশনের জন্য বেটার দেন স্ক্রু প্লেট। আর ফ্র্যাকচারটা যদি তোমার বোন এন্ডের দিকে হয় সেই ক্ষেত্রে আমরা অনেক সময় করি কি এক্সিশন করে ফেলি ওই বোন এন্ড উইথ দ্য টিউমার, এবং সেখানে টোটালটাকে আমরা প্রস্থেটিক রিপ্লেসমেন্ট নিয়ে লাগাই দিয়ে আসি। দিস ইজ স্পেশালি ইম্পর্টেন্ট ইন কেস অফ ফিমোরাল নেক ফ্র্যাকচার, এবং কখনো কখনো ডিস্টাল ফিমোরাল ফ্র্যাকচারে আমরা করে থাকি, সেখানে মডিউলার প্রস্থেসিস আছে, কাস্টম মেড প্রস্থেসিস, সেখানে আমরা লাগাই দিয়ে আসতে পারি। তো এটা গেল মেটাস্টেটিক বোন টিউমারের ম্যানেজমেন্ট। এখন উন্ড হিল হয়ে গেল অপারেশন করার পরে, তো উন্ড হিল হওয়ার পরে
পেশেন্টের যদি রেডিওথেরাপি ওই সেন্সিটিভ হয় টিউমারটা, তাহলে আমাদের রেডিওথেরাপি দিতে হবে। এতে আমার বোনসের প্রোগ্রেসিভ অস্টিওলাইসিস যেটা, সেটার রিস্ক কমে। এখন মনে করো স্পাইনে একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হলো, ভার্টিব্রাল কম্প্রেশন হলো, সেই ক্ষেত্রে যদি পেশেন্টের নিউরোলজিক্যাল কোনো প্রবলেম থাকে, আমাদের সেই পেশেন্টের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার অফ দ্য স্পাইন, মানে আমরা ভার্টিব্রার কথা বলছি, সরি, সেই ক্ষেত্রে আমরা ওই পেশেন্টটাকে আমরা যেটা বললাম যে স্পাইনের ক্ষেত্রে, সেটাকে আমরা স্টেবিলাইজ করে করবো আর কি। আর যদি কোনো ক্লিনিক্যাল সাইন সিমটম থাকে, যেটা হচ্ছে পেশেন্টের কডাইকুইনা কম্প্রেশনের মতো একটা কন্ডিশন করতেছে, তোমরা জানো যে কডাইকুইনা সিনড্রোম ইটস এন অর্থোপেডিক ইমার্জেন্সি, সেই ক্ষেত্রে আমার ওই স্পেসিফিক সেগমেন্টটাকে অবশ্যই ডিকম্প্রেশন বলি, ডিকম্প্রেস করে আসতে হবে। এটা একটা সার্জারি, ডিকম্প্রেস করে সেখানে ফিক্সেশন করে আসি। আর একটা ফাইনাল কথা, উইথ অল টাইপস অফ মেটাস্টেটিক লিশন, প্রাইমারি টিউমার শুড বি ইনভেস্টিগেটেড এন্ড ট্রিটেড অ্যাজ ওয়েল। প্রাইমারি টিউমারটাকে আমাকে অবশ্যই ভালো করে চিকিৎসা দিয়ে আসতে হবে। হ্যাঁ, তো এখন আমি যদি একটু আজকের ক্লাসের সামারি করি, প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কি, যে অ্যাবনর্মাল একটা ফ্র্যাকচার, যেখানে ট্রিভিয়াল একটা ট্রমাতেই ফ্র্যাকচারটা হয়ে গেল, মানে একটা ফ্র্যাকচার হওয়ার জন্য যেই পরিমাণ ফোর্স লাগে, সেই পরিমাণ ফোর্সের কমেই তোমার ফ্র্যাকচারটা হয়ে গেল, এবং পেশেন্ট বলবে যে আমি তো ভেঙে গিয়ে পড়ে গিয়েছি, এরকম একটা টিপিক্যাল কমপ্লেইন করবে। তো এই পেশেন্টের কজগুলাকে আমরা দেখছি যে কিছু বোনসের নিজস্ব প্যাথোলজি, যেরকম বোন টিউমার, সেকেন্ডারি মেটাস্টেসিস, অথবা জেনারেলাইজড কোনো বোন ডিজিজ, যে কারণে বোনসটা উইক হয়ে যায়। বোনসটা যদি দুর্বল হয়ে যায়, সেক্ষেত্রে অল্প ট্রমাতে এই ফ্র্যাকচারটা হয়। এই হচ্ছে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার। আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার যখন সাসপেক্ট করব, এর হিস্ট্রিতে কিছু স্পেসিফিক জিনিস যেটা আমরা বলে আসলাম সেটা খেয়াল করব, এক্সামিনেশনে কিছু স্পেসিফিক পয়েন্ট খেয়াল করব, এবং আমি এক্সামিনেশন এবং হিস্ট্রি এবং দেন ইনভেস্টিগেশন, এতে আমার যদি কোনো কজ সন্দেহ থাকে, তো ওই কজটাকে ফাইন্ড আউট করার জন্য, ডায়াগনোসিস করার জন্য থরলি আমি হিস্ট্রি নিব, থরলি এক্সামিন করব, এন্ড ইনভেস্টিগেশন যেগুলো লাগে সেগুলো করব। তো ডায়াগনোসিসটা যদি কনফার্ম হয়ে যায় যে এটা একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, তো তখন খেয়াল করব যে ফ্র্যাকচার আর এর ফ্র্যাকচারের কি কারণ, এই অনুযায়ী ট্রিটমেন্ট প্ল্যান ভিন্ন হবে। যে যদি তোমার জেনারেলাইজড কোনো বোন ডিজিজ হয়, তাহলে জেনারেলাইজড বোন ডিজিজের ট্রিটমেন্ট দিতে হবে। আর হচ্ছে যদি কোনো প্রাইমারি মেলিগনেন্সি, কোনো মেলিগনেন্সি, সেকেন্ডারি ডিপোজিট অন্য কোনো কারণে হয়, তাহলে ওই মেলিগনেন্সিগুলো ট্রিট করব, সাথে সাথে আমার বোনসটাকেও ফিক্স করব। এখন একটা কথা, যে প্রোফাইলেকটিক ফিক্সেশন বলে একটা কথা আমরা বলি, এটা আমি যখন বোন টিউমার আলাপ করেছিলাম, তখন তোমাদের বলছিলাম যে কখনো দেখা যায় একটা লং বোনসে একটা অস্টিওলাইটিক লিশন, এই লিশনটা হইতে পারে বোনের প্রাইমারি টিউমার, হইতে পারে বোনে কোনো সেকেন্ডারি মেটাস্টেসিস, যেটাই হোক, কিন্তু যদি ওই বোনটা, হ্যাঁ, 50% অফ দ্য কর্টেক্সের বেশি, অথবা 50% অফ দ্য কর্টেক্স, মানে পেশেন্টের যে বোনের ওই লং বোনটার যে কর্টেক্স আছে, এটা মোর দেন 50% ইনভলভ করে ইন এনি ভিউ অফ দ্য এক্স রে, তো সেই ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে এই পেশেন্টের হয়তোবা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হতে পারে। তো ইন দ্যাট সিনারিও পেশেন্ট যদি কনসেন্ট দেয়, আমরা বায়োপসি নেওয়ার সময় পেশেন্টের ওই জায়গাটা ইন্টারনালি ফিক্স করে দিয়ে আসি, ইন্টারনাল ফিক্সেশন করি। যদিও হাড়টা তোমার ভাঙলো না, তারপরেও ফিক্সেশন করে আসলাম স্পেসিফিক কিছু তোমার সিচুয়েশনে, যেরকম মিরেল স্কোর নামে একটা স্কোর আছে, এটা আমরা আগের ক্লাসে পড়ছিলাম। তো ওই মিরেল স্কোরিং যদি ইন্ডিকেট করে যে এই পেশেন্টের প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হওয়ার চান্স আছে, সেই ক্ষেত্রে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার না হইলেও আমরা প্রোফাইলেকটিক্যালি ওই বোনসটাকে ফিক্স করে দিয়ে আসি, হ্যাঁ, যেটাকে বলছি আমরা প্রোফাইলেকটিক ফিক্সেশন। এখন দেখো এই যে স্লাইডটা, এই স্লাইডটাতে আমি দেখাইতে চাচ্ছি যে তোমার প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার হয়েছে, এটা ছিল পেজেটস ডিজিজের কারণে। হ্যাঁ, তো পেজেটস ডিজিজ হইলো, পেজেটস ডিজিজ থেকে তার হয়েছে ব্রিটিল হয়ে গেছে,
দেখো এই জায়গাটা আমরা একটা ইন্ট্রামেডুলারি ফিক্সেশন করছি। এখানে দেখো একটা টিউমার, এটা সেকেন্ডারি মেটাস্টেসিসের কারণে হয়েছে। এই টোটালটাকে আমরা রিপ্লেস করছি, এই যে এরকম একটা লং একটা প্রস্থেসিস আমরা লাগাই ফেলছি। হ্যাঁ, দেখো এটা একটা সিস্ট ছিল। তো এই সিস্টের সাথে এইখানে এই যে দেখো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার ছিল। তো এই পেশেন্টকে এখানে এই যে বোন সিমেন্ট দেওয়া হয়েছে আর এরকম একটা ডিভাইস দিয়ে আমরা ফিক্সেশন করছি এবং আলটিমেটলি পেশেন্টের এটা হিল করে গেছে। দেখো আরেকটা কেস, এই যে হিউমেরাসের ক্ষেত্রে এই যে এটা একটা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার, ঠিক আছে। তো এই প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এটা কোনো সিস্টিক লিশন থেকে হয়েছিল, এটাকে জাস্ট প্লাস্টারের মাধ্যমেই রাখা হয়েছে, এটাকে প্লাস্টারের মাধ্যমে ইমোবিলাইজ করা হয়েছে এবং আলটিমেটলি এটা হিল করে গেছে। হ্যাঁ, তো এই ধরনের বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট অপশন আমাদের আছে। তো প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার আসলে একটু বড় টপিক, কিন্তু তোমরা যারা বিগিনার গ্রাজুয়েশন লেভেলের লোকজন, তোমাদের জন্য প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার এই পর্যন্ত সাফিসিয়েন্ট, এর বেশি জানা লাগবে না। এর বেশি জানতে গেলে দেখা যাবে যে অর্থোপেডিক্স এর সহজ সহজ বেসিক জিনিসগুলা গোলায় ফেলবা। তো আমি প্যাথোলজিক্যাল ফ্র্যাকচারে আর কথা বাড়াইতে চাচ্ছি না, এই যা বললাম জিস্টটুকু তোমাদেরকে প্রোভাইড করছি। ইনশাল্লাহ আমি মনে করি যে তোমরা যদি এইটুকু প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার সম্বন্ধে জানতে পারো, তোমাদের লেভেলে প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার কোথাও আটকাবে না।